হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখতেই পাচ্ছ ওয়েড নেশনাল লাইফ সায়েন্স ফর স্কলার্স এই আলোচনা নিয়ে চলে এসেছি। আজকের টপিক হলো ধান। ধানের চাষ নিয়ে আমরা আজকে আলোচনা করি। খুব গুরুত্বপূর্ণ টপিক, যারা যারা ন্যাশনাল মেরিট কাম মিন্স পরীক্ষা দেবে ক্লাস 8-এ তাদের জন্য। সেই সঙ্গে সঙ্গে আরো অন্যান্য যে কোনো পরীক্ষাতেই তোমার এটা কাজে লাগতে পারে। দেখো, আমরা আলোচনা শুরু করছি। একদম শুরুতেই দেখো কোথায় কোথায় ভারতে ধান চাষ হয় সেটা আমরা এখানে আলোচনা করেছি। ভারতের মধ্যে সবচেয়ে ভালো চাষ হয় গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, উত্তর ভারতের সমভূমি, পাঞ্জাব সমভূমি অঞ্চলে। তবে সারা ভারতে প্রায় সর্বত্রই ধান খুব ভালো হয়। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য হলো ধান উৎপাদনে প্রথম, আর তারপরে হলো পাঞ্জাব। এখানে প্রচুর পরিমাণে ধান জন্মায়। তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ যে এলাকায় ধান সব থেকে ভালো জন্মায় সেটাকে সবুজ রঙে রং করা হয়েছে, এবং বাদবাকি অঞ্চলগুলো অন্য অন্য রঙে রং করা হয়েছে। ওকে, তাহলে কোথায় ধান ভালো হয় আমরা দেখতে পেলাম। ওকে, এরপরে চালের পুষ্টিমূল্য। তোমরা বইটাও ফলো করতে পারো, দেখতেই পাচ্ছ তোমরা যে আমরা এখানে বইটাকে তুলে ধরেছি। না, ধান থেকে চাল পাওয়া যায়। চালে প্রায় 79% কার্বোহাইড্রেট থাকে, এছাড়া প্রোটিন থাকে 6%, বিভিন্ন মৌল থাকে 0.4%, আর ভিটামিন বি কমপ্লেক্স থাকে। এবার এখানে যে আলোচনা রয়েছে তার ছোট্ট করে বললে এটুকু দাঁড়ায়, ধানের প্রকারভেদ করা হয়েছে। দুভাবে প্রকারভেদ করা হয়েছে, একটা হচ্ছে চাষের সময় অনুযায়ী, আর একটা হচ্ছে চাষের মানে চাষটা করতে মোট কতদিন টাইম লাগে সেটা অনুযায়ী, সময় লাগে সেটা অনুযায়ী। কখন চাষ করা হয়, কখন ফসল কাটা হয়, তার উপর ভিত্তি করে ধানকে 3 ভাগে ভাগ করেছে: আউশ, আমন এবং বোরো। আউশ ধান সচরাচর চাষ করা হয় গ্রীষ্মকালে এবং শরৎকালে এর ফসলটা কেটে নেওয়া হয়। আমন ধান বর্ষাকালেই চাষ করা হয় এবং শীতকালে ফসল কাটা হয়। আর বোরো ধান তোমার হচ্ছে চাষ করা হয় শীতকালে, ফসল কাটা হয় গ্রীষ্মকালে। এই হচ্ছে মোটামুটি ভাবে 3 প্রকারের ধান, যদি আমি সময়ের ভিত্তিতে। আর ধান চাষ করতে কতদিন সময় লাগে তার জন্য আমরা 3 রকম ভাগ পেয়েছি। একটা জলদি জাত, মানে খুব দ্রুত ধান পেকে যায়, মাত্র 95 থেকে 115 দিনের মধ্যে, যেমন রত্না। এছাড়া মাঝারি জাত বা মধ্যমেয়াদী জাত, যেটা কিনা মাঝারি মানের সময় লাগে, 116 থেকে 135 দিনের মধ্যে, যেমন জয়া, জয়ন্তী, এইগুলো। নাভি জাত বা দীর্ঘমেয়াদী জাত, ধান পাকতে অনেক সময় লেগে যায়, 140 থেকে 50 দিন, যেমন স্বর্ণ, মাসুরি, পঙ্কজ প্রভৃতি। এমন কোনো নয় যে কোন মেয়াদি জাত কোন সময় চাষ হবে তার উপর ডিপেন্ড করে না। তুমি আমন ধানের ক্ষেত্রেও 3 রকম মেয়াদি ধানের চাষ করতে পারো, বোরোতেও তাই। এরকম কোনো ব্যাপার নেই যে নির্দিষ্ট মেয়াদি ধান নির্দিষ্ট সময়ে করা হয়। তবে বোরো ধানের ক্ষেত্রে আমরা চেষ্টা করি যাতে করে তাড়াতাড়ি ধানটা তৈরি হয়ে যায়। তার কারণ আমরা যখন ধান কাটি তখন প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, এছাড়া জলসেচের উপর নির্ভর করে ধানের চাষ। তাই অনেকে বোরো ধানের ক্ষেত্রে স্বল্প মেয়াদি বা জলদি জাত পছন্দ করেন। আবার বর্ষাকালের ক্ষেত্রে অনেকে দীর্ঘমেয়াদী পছন্দ করেন। বিভিন্ন চাষ করা যেতে পারে। একদম নিচে দেখো রয়েছে গোল্ডেন রাইস। ভিটামিন এ চাহিদা মেটানোর জন্য কৃষি বিজ্ঞানীরা এই বিশেষ ধরনের ধানের চাষ করছেন বা তৈরি করেছেন এগুলো। তো এখানে একদম শুরুতেই দেখো একটা লিস্টের মাধ্যমে আমরা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি কোথায় কোন সময়ে কোন ধান চাষ করা হয়। বীজতলা তৈরি থেকে আরম্ভ করে সবকিছু, ধান কাটা, একটা লিস্টেই করা আছে: আউশ, আমন এবং বোরো। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি কিভাবে ধান চাষ করা হয়। সেটা তোমাদের বইতে একদম সুন্দর করে ছক করে দেওয়া আছে। বীজ বাছাই পর্বটা একটু বলবো। বীজ বাছাই করার জন্য আমরা জলের মধ্যে বীজটাকে ছেড়ে দিই, যে বীজগুলো ডুবে যায় সেগুলো ভালো। আরো ভালো বীজ বাছার জন্য আমরা গাঢ় নুন জলে ডোবাতে পারি। তবে সেই নুন জলটা আমাদের পরীক্ষা করে নিতে হবে কতটা গাঢ় হয়েছে। তার জন্য একটা ডিম বা একটা আলু জলে ভাসিয়ে দেখা যেতে পারে। যে নুন জলে একটা ডিম বা আলু সামান্য ভাসবে, ওই 25 পয়সা ছোট যে আকারটা, ওই রকম আকারে সামান্য উপরে ভাসবে যখন ডিম বা আলু, তখন আমরা বুঝবো ওই নুন জলটা পারফেক্ট নুন জল একটা ধানের বীজ বোঝার জন্য। যেগুলো ডুবে গেল সেগুলো খুব ভালো, সেগুলোকে তুলে নিয়ে আমরা ভালো জলে ধুয়ে নিয়ে রোগ জীবাণু মারার জন্য ছত্রাকনাশক মেশাতে পারি। অনেকে গোবর জল বা আহ, গোমূত্রের জল তৈরি করে তার মধ্যেও ডুবিয়ে তুলে নেয়। অনেকে আছে আবার ধোয়ার জন্য সাধারণ জল ব্যবহার না করে গরম জল, অর্থাৎ জল ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে তুলনামূলক সেই জলে আমরা কাজ করি। অনেক অনেক ভাবে করে থাকেন। তার কারণ বীজ যেহেতু আমরা বাছাই করে নিয়েছি, সমস্ত বীজই ভালো বীজ,
তো এই সমস্ত বীজের অঙ্কুরোদ্গম আমাদের লক্ষ্য থাকবে। এবার যদি দেখা যায় যে ওই বীজটা সরাসরি জমিতে ফেলে দেওয়া হচ্ছে, যেমনটা আমরা করে থাকি আউশ ধানের ক্ষেত্রে, সেখানে আলাদা করে ধানের চারা রোপণ করা হয় না, তাহলে ওই বীজটাকেই সরাসরি জমিতে ছড়িয়ে দেওয়া হয়, জমির মাটি আলগা করে নিয়ে। আর তা না হলে যদি বীজতলা করা হয়, তাহলে জমিতে ওই জমিতে ধান ছড়াবার আগে আমরা অঙ্কুরোদ্গম করে নিই সচরাচর। আবার অনেকেই আছেন বীজতলা তৈরি করে সেখানেই ধান ছড়িয়ে দেয়, সেখানে অটোমেটিক্যালি ধানটা বাড়তে থাকে। আবার অঙ্কুরোদ্গম করে নিয়েও আমরা সেই ধানের বীজটা ফেলতে পারি, অনেক রকম প্রসেস রয়েছে। যখন অঙ্কুরোদ্গম করে নিয়ে আমরা ধানের বীজটা ফেলবো, তখন কিন্তু আগে মাটি তৈরি করে নিতে হবে, অর্থাৎ জমিতে কাদা করে নিয়ে সেই কাদা বারবার চাষ করে নরম করে তারপরে অঙ্কুরিত ধান আমরা ফেলি। আবার যখন আমরা শুধু ধানটা ছড়িয়ে দিই, তখন যেটা করা হয় যে ভালোভাবে জমিটা চাষ করে নেওয়া হলো, সামান্য একটু জলের ছিটে দিয়ে সামান্য ভিজিয়ে নিয়ে সেখানেই ধানটাকে ছড়িয়ে দেওয়া হলো। তারপরে মাঝে মাঝে অল্প অল্প জল দেওয়া হয়, বা বর্ষায় জল এসে ওই বীজ অঙ্কুরিত হয়। অনেক রকম পদ্ধতি রয়েছে। তবে এই দ্বিতীয় যে পদ্ধতি, যেখানে আমরা রোপণ করব, ধানের চারা যখন 10 থেকে 12 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার মতো লম্বা হয়ে উঠবে, তখন সেগুলো ওই জায়গা থেকে তুলে নিয়ে, বীজতলা থেকে তুলে নিয়ে আমরা পালন যে জমি, সেখানে মাটি তৈরি করে একটা বা দুটো, কোনো কোনো ক্ষেত্রে দেশি ধান হলে 3-4টে করে গাছ একসঙ্গে নিয়ে পুঁতে দেওয়া হয়। এই হলো মোটামুটি ভাবে ধানের চাষের পদ্ধতি। এরপরে দেখবে তোমাদের বীজ বোনা, রোপণ, এগুলো সবকিছু রয়েছে। সার প্রয়োগ আলাদা করে কিছু বলার নেই, জৈব অজৈব সার প্রয়োজন মতো দিতে হবে। এবং মাঝে মাঝে জমিতে নিড়ান দিলে ভালো হয়। আগাছা মারতে হয়, তবে আগাছা মারার জন্য এই সময় রাসায়নিক পদার্থ ব্যবহার না করাই ভালো, তার কারণ আমরা অলরেডি গাছ বসিয়ে দিয়েছি। যত সম্ভব জৈবিক পদ্ধতিতে আগাছা দমন করতে পারলেই ভালো হয়, হাত দিয়ে তুলে ফেলা এটাই সবচেয়ে বেস্ট উপায়। তবে অনেকে রাসায়নিক ব্যবহার করেন। জলসেচ প্রয়োজন পড়লে আমাকে জলসেচ করতে হবে। বোরো ধানে তো জলসেচ লাগবেই, তবে আমন ধানে জলসেচের আলাদা করে প্রয়োজন পড়ে না, বর্ষাকালীন ধান বলে। অন্যান্য ক্ষেত্রে যখনই জলের প্রয়োজন পড়বে, যদি গাছের গোড়ায় জল না থাকে, জল দিতে হবে। সেটা 30 মিলিমিটার বা 50 মিলিমিটার, সেটা বড় কথা নয়, বাট গাছের গোড়ায় জল না থাকলে জল দিতে হবে। আর ফসল তোলা, ফসল তোলার ক্ষেত্রে তো বর্তমানে আমরা জানি যে অনেক রকম পদ্ধতি, এখন মেশিন হয়েছে। আগেকার দিনে মানুষ হাতে কাস্তে দিয়েই ধানটা কাটতো, তারপরে ধানটাকে ঝেড়ে নেওয়া হতো। তো এই সমস্ত তথ্যগুলোর উপর ভিত্তি করে আমি তোমাদের একটা কোশ্চেন পেপারও তৈরি করেছি। সেই কোশ্চেন পেপারটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো তোমরা একবার বই থেকে ভালো করে পড়ে নাও। এবং ওই ভিডিওতে এই কোশ্চেনে 9টা প্রশ্ন রয়েছে। একটা অদ্ভুত প্রশ্ন রয়েছে, দেখি তোমরা কেমন উত্তর করতে পারো। আলটিমেটলি তোমাদের ফলাফলে এলে বা কাজে লাগলে তাহলে ভিডিও বানানো সার্থক। যারা যারা নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, হেল্প পাবে ডেফিনেটলি। যারা আগে থেকেই রয়েছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেছো, প্লিজ ভিডিওগুলো লাইক করো এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। থ্যাংক ইউ। আজকের ভিডিও এই পর্যন্তই।